আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ১৬ র বেসিক অংশ নিয়ে। অর্থাৎ অধ্যায় ১৬ টা কি? অধ্যায় ১৬ টা হচ্ছে পরিমিতি। তো আমি তোমাদের সাথে পরিমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতির বেসিক অর্থাৎ কিভাবে তোমার এখানে খুব সহজে সূত্রগুলো মনে রাখতে পারবো। তারপরে হচ্ছে কিভাবে এই সূত্রগুলা সৃজনশীলে এপ্লাই করব। এইটাকে খুব সহজভাবে আমি এখানে উপস্থাপন করব। ঠিক আছে? তোমরা আমার এই ভিডিওটা দেখো। যদি তোমরা এই ভিডিওটা দেখো, তো আমি চ্যালেঞ্জ করতেছি তোমাদের আর কখনোই এই ভিডিও অর্থাৎ এই অধ্যায় নিয়ে কারো কাছে গিয়ে প্রাইভেট করতে হবে না। কোনো কিছু হচ্ছে গিয়ে কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। যদি তুমি আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো। ঠিক আছে? তো দেখো এখানে অধ্যায়টা হচ্ছে পরিমিতি। পরিমিতি মানেটা কি? পরিমিতি মানে হচ্ছে মাপ যোগ করা। তো কোনো কিছুকে তুমি পরিমাপ করবা। এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই জাতীয় যে রাশিগুলো আছে এগুলাকে তোমরা কি করবা? পরিমাপ করবা। ঠিক আছে? তো এখানে পরিমাপ করতে গিয়ে দেখো এই যে অধ্যায় ১৬টাকে ৪টা অংশে বিভক্ত করছে তোমাদের বই। অনুশীলনী ১৬.১, ১৬.২, ১৬.৩ এবং ১৬.৪। ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে দেখাই যে কোথায় তারা কি রাখছে। দেখো প্রথমে হচ্ছে তারা রাখছে ত্রিভুজ। এটা হচ্ছে তোমার বইয়ের ১৬.১ এ রাখছে। তারা কি রাখছে ১৬.১ এ? ত্রিভুজ। আর তারপর হচ্ছে চতুর্ভুজ, এটাকে রাখছে ১৬.২ এ। এরপরে রাখছে ১৬.৩ এ হচ্ছে আহ, বৃত্ত। আর শেষে যেটা রাখছে সেটা হচ্ছে ঘনবস্তু, হচ্ছে ১৬.৪। এই কয়টা অংশই তোমাদের বইয়ে আছে। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো যে ত্রিভুজ যে ব্যাপারটা আছে। তো ত্রিভুজ প্রথমে তুমি চিনো কিনা? ত্রিভুজ কি? ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্র থাকবে। তো তিনটা বাহু দ্বারা আবদ্ধ যে চিত্রটা সেটাই তো ত্রিভুজ। এখন প্রথম কথা হচ্ছে তোমরা যে বা যারা মানে ত্রিভুজে চিনো না, সে তো পরিমিতি কি সেটাও তোমার জানার কথা না। তোমাকে ত্রিভুজ চিনতে হবে, চতুর্ভুজ চিনতে হবে, বৃত্ত চিনতে হবে, তারপর হচ্ছে ঘনবস্তু কি এগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তারপরে হচ্ছে ত্রিভুজের মাঝে এখানে কি থাকে? আসলে কি এগুলা থাকে না, থাকে তোমার হচ্ছে ত্রিভুজ বিভিন্ন টাইপের থাকে। এখন হচ্ছে ত্রিভুজ কত প্রকার ও কি কি এগুলো আমি তোমাকে এখানে শেখাবো না। আমি এখানে যেটা শেখাবো এই অংশে অর্থাৎ ১৬.১ এ ৫টা ত্রিভুজ সম্পর্কিত প্রশ্ন থাকে। ৫টা ত্রিভুজ অর্থাৎ ৫ ধরনের ত্রিভুজের মাঝে ৫ ধরনের তথ্য দেওয়া থাকে। এবং এটার হচ্ছে গিয়ে কি থাকে? অঙ্ক থাকে। এটাকে তোমাদের কি করতে হইব? সমাধান করতে হইব। তো প্রথম ধরন, প্রথমে হচ্ছে আছে সমকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজটা কি? এটা তোমরা সবাই জানো যে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে? তো আমি চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই টাইপের একটা চিত্র থাকে। এইটা তোমাদের বইয়ের প্রায় অনেক জায়গায় আছে। যদি তোমরা ত্রিকোণমিতি পড়তে চাও তাহলে সমকোণী ত্রিভুজের বাকিরা আর কোনো ত্রিভুজকে চিন্তা করা যাবে না। ঠিক আছে? তো এটা ছাড়া তুমি চিন্তাই করতে পারবো না ত্রিকোণমিতি পড়াশোনা করার। ওকে, এই যে এ বি সি আমি ত্রিভুজটা নিছি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা যখন কোনো অঙ্ক করব, তো বিশেষ করে ত্রিভুজ থাকে না, থাকে কি ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজ যদি থাকে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল তোমরা কি করবে? বের করতে হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এই বিষয়টা তোমরা জানলে হচ্ছে। তা ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু আর হচ্ছে কি ভূমি ইন্টু আর হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। উচ্চতা, এই যে বিষয়গুলো আছে ভূমি আর হচ্ছে উচ্চতা। এখানে ভূমি আর উচ্চতা কোনটা? ভূমি হচ্ছে এই যে নিচে যেটা আছে এটা ভূমি, আর এটা যেটা দাঁড়িয়ে আছে এটা উচ্চতা। সবচেয়ে বড় বাহুটা যেটা সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তো এতটুকু যদি তুমি জানো তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে যাই আসো তোমার পারার কথা। এরপরে যে প্রশ্নটা থাকে প্রায় যেটা থাকে, যেমন একটা ত্রিভুজ দেওয়া থাকে এই যে এই টাইপের, যে কোনো ভাবে একটা ত্রিভুজ দেওয়া থাকতে পারে, এটা আর অন্যভাবেও থাকতে পারে, এইভাবে থাকতে পারে একটা ত্রিভুজ। তুমি এটাকে ধরো পি কিউ আর নাম দিলা বা এ বি সি ও নাম দিতে পারো। একটা ত্রিভুজ। এখন এই পি কিউ ত্রিভুজের যে বাহুটা এটা কি এ, এটা বি আর এটা হচ্ছে সি, এরকম একটা অংশ থাকে। ঠিক আছে? তো এর মাঝে তোমার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, দুইটা বাহুর দৈর্ঘ্য। ধরো এ আর বি অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য দেওয়া থাকতেছে আর হচ্ছে কিউ আর এর দৈর্ঘ্য দেওয়া থাকতেছে। এবং এই দুইটার সাথে যে কোণটা আছে, এই দুইটা বাহুর সাথে যে কোণটা আছে
এই কোণটা দেওয়া থাকতে পারে, ধরো সাপোজ এটাকে থিটা ধরছো, তো এরকম দেওয়া থাকলে এখন তুমি দুইটা বাহু একটা কোণ দেওয়া থাকবে এবং কোণটা হচ্ছে বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে? তখন তোমার এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান তুমি লিখতে পারবা, কি লিখতে পারবা, হাফ ইন্টু বাহু দুইটার গুণফল, এ আর বি আছে, তাহলে এ বি, আর হচ্ছে ওই কোণটা হচ্ছে কি সাইন ওই কোণটা, ঠিক আছে? তো সাইন এখানে আমি টিটা দিছি। ক্লিয়ার কিনা দেখো, দেখো বুঝছো কিনা? এই যে এটা হচ্ছে যদি কোনো ত্রিভুজে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া থাকে, ঠিক আছে? ওকে, আরেকটা প্রশ্ন এরকমই থাকে, পি কিউ আর ত্রিভুজে থাকে, কিন্তু ত্রিভুজটা তিনটা বাহু দেওয়া আছে কিন্তু কোণ না, কি দেওয়া আছে, তিনটা, তোমরা বুঝো যে কি দেওয়া থাকে, তিনটা বাহু এ বি আর হচ্ছে সি, আমি ধরলাম এভাবে তিনটা বাহু, তখন এই বাহুর এইটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা তোমরা কিভাবে বের করবে? এটার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, আর একটা হচ্ছে এস মাইনাস সি। এই যে লক্ষ্য করো, এই যে এসটা কি, বারবার প্রশ্ন হতে পারে, স্যার আপনি যে এস বলছেন, এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে হচ্ছে কি, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে এই যে তিনটা বাহু আছে না, এ বি সি, এই তিনটা বাহুরে যোগ করে দুই দিয়ে কি করবা, ভাগ করবা, ভাগ করলে হচ্ছে অর্ধ পরিসীমা। আর পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল, অর্থাৎ এই তিনটা যদি যোগ করে তাহলে হইব পরিসীমা, ঠিক আছে? আর অর্ধ পরিসীমা হচ্ছে তিনটা বাহুরে যোগ করে দুই দিয়ে ভাগ করলে হইব অর্ধ পরিসীমা। ওকে, আর এ কি, এ হচ্ছে যে একটা বাহুর দৈর্ঘ্য, বি কি, বি আর একটা বাহু, সি আর একটা বাহুর দৈর্ঘ্য। এই যে সূত্রটা, এইটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং কি দেওয়া আছে, শুধু তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে বলা হচ্ছে ক্ষেত্রফল বের করো। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি পারবো, ঠিক আছে? আমি এখানে কয়টা, তিনটা টাইপ দেখাইছি, কয়টা টাইপ, তিনটা টাইপ, আর দুইটা অংশ, আর দুইটা কি, আরেকটা হচ্ছে একটা তোমার সমবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা প্রায় সব সময় আসে, এমসিকিউ দেখবো যে তোমরা পাইবা যে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের চিত্রটা কেমন বলো তো দেখি তোমরা? সমবাহু ত্রিভুজের চিত্রটা হচ্ছে, তোমরা কি বুঝো যে সমবাহু ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের সবটি বাহু সমান, তাকে কি বলে, সমবাহু ত্রিভুজ বলে। ধরো আমি এখানে এ বি সি একটা ত্রিভুজ লিখলাম, ঠিক আছে? দেখো এই বাহু আর হচ্ছে এই বাহু, এই সব কয়টা বাহু হচ্ছে কি, যদি সমান হয় তাহলে তাকে কি বলা হবে, সমবাহু ত্রিভুজ। ধরে নিলাম আমি এটাকে এ, এটাও এ, এটাও এ, যেহেতু সবটি সমান, ঠিক আছে কিনা? এখন তাকে বলা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের কি বের করো, ক্ষেত্রফল। কি ক্ষেত্রফল? এটা এমসিকিউ তোমরা পাইতে পারো যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার ক্ষেত্রফল কত, তখন তোমার এই সূত্রটা মনে রাখো। সূত্রটা হচ্ছে √3/4 স্কয়ার। তোমরা যে যত বেশি মুখস্থ করতে পারবে এই ব্যাপারগুলা, তার জন্য এই অঙ্কগুলো তত বেশি সহজ হবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো যদি মুখস্থ করতে পারো, কারণ দেখো আমি তোমাকে সূত্রটা বলতে পারবো, সূত্রটা অ্যাপ্লাই দেখাইতে পারবো, কিন্তু সূত্রটা তোমাকে আমি মুখস্থ করে দিতে পারবো না, ঠিক আছে কিনা? এখন তোমরা বলতে পারো যে স্যার আর কোনো নিয়ম আছে কিনা মনে রাখার? হ্যাঁ, নিয়মও আছে, তো তুমি নিয়মটাই তো ভুলে যাইবা। তোমাকে যখন আমি একটা নিয়ম দেখাবো, নিয়মটাও তুমি ভুলে যাইবা। তো সবচেয়ে সহজ হচ্ছে তোমাকে এখানে এই যে চার পাঁচটা ত্রিভুজ থাকে, এই ত্রিভুজ বা এই টাইপ থাকে, এই টাইপ গুলো তোমরা বুঝে যাও। তো এটা হচ্ছে কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? দেখো আমি আরেকটা চিত্র নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে হচ্ছে এমন একটা ত্রিভুজ, দেখো আমি লিখছি এখানে এম এন পি বা ডি এফ ও দিতে পারতো। দেখো এমন একটা ত্রিভুজ যার দুইটা বাহু সমান, দেখো এইটা আর এটা সমান, কিন্তু এটা সমান না, আমি সমান সমান বাহুগুলোরে ধরছি এ, ঠিক আছে? আর যে বাহুটা সমান না সেটাকে আমি ধরছি বি। এখন দেখো তার ক্ষেত্রফল, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু। তো সমদ্বিবাহু মানে কি, যার দুইটা বাহু সমান আর একটা সমান না। তো এই ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, দেখো এটা হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো সূত্রটা হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো b মানে হচ্ছে এই যে এই অংশটা হবে, আর a মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে কিনা? দেখো এই যে পাঁচটা টাইপ যদি তুমি বুঝো, তাহলে ত্রিভুজ হচ্ছে গিয়ে কি 16.1, এখানে যে কয়টা অঙ্ক আছে সব কয়টা অঙ্ক তোমরা পারবা। তারপরে হচ্ছে চতুর্ভুজ। কি চতুর্ভুজ? চতুর্ভুজ মানেটা কি, এটা আগে তোমরা বুঝো। তো চতুর্ভুজ হচ্ছে চারটা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।
ঠিক আছে, তোমার এই বইয়ে অর্থাৎ 16.2 এ 5টা চতুর্ভুজ নিয়ে আলোচনা করা আছে। কি কি আছে? সামন্তরিক, আয়ত্ত, বর্গ, রম্বস আর হচ্ছে ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই হচ্ছে 5টা চতুর্ভুজ এবং এই 5টা চতুর্ভুজ সম্পর্কে তোমাদের যে সূত্রগুলো আছে সেটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা কিন্তু এই অঙ্কগুলো পারবে। তো প্রথমে আসলে আয়ত, প্রথমে হচ্ছে আয়তক্ষেত্র। তো লক্ষ্য করো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র ব্যাপারটা কি দেখো, আয়তক্ষেত্র যদি আমরা চিত্রটা একটু তোমাদেরকে দেখাই, তো এখানে হচ্ছে চিত্রটা হচ্ছে এরকম। চিত্রটা যদি তোমরা বুঝো তাহলে কিন্তু তোমরা এখানে সূত্রগুলো অনেকে সহজেই পারবো। আয়তের যে চিত্রটা হচ্ছে, আয়তের যে সংজ্ঞাটা, এটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে? আয়তক্ষেত্র বলে। দেখো এই যে এ বি বাহু, তার বিপরীত হচ্ছে সিডি, এই দুইটা বাহু সমান। এবং দেখো আবার কি আছে, এই এডি আর হচ্ছে বিসি, এই দুইটা বাহু কি সমান, এবং কর্ণ দুইটা কি হইব? সমান হইব, তখন তাকে কি বলে? আয়ত্ত বলে। আমরা যদি ধরি, তার কি ধরি, একটা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি আর প্রস্থ যদি বি ধরি, তাহলে কি হচ্ছে দেখো, তো লক্ষ্য করো। আরেকটা আমি বি আর ডি কর্ণ দুইটা, বি আর ডি কর্ণটাকে যোগ করে দিলাম। এখন লক্ষ্য করো যে কি এখানে আসতেছে আমাদের, মানে এখানে কি কি আসতেছে। তো এটা যদি বি হয় তাহলে এটাও তো বি হবে, এটা এ হইলে এটাও কিন্তু এ হবে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা এটা তো সমান। এখন দেখো আমাদের এখান থেকে কি কি আমরা বের করতে পারবো। প্রথমে হচ্ছে কি? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি? দেখো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই হচ্ছে। আমরা পাচ্ছি দৈর্ঘ্য আর হচ্ছে কি প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে এ আর হচ্ছে কি প্রস্থ হচ্ছে কি, আমরা এটাকে একটু লিখে দেই, দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থের গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন যেহেতু আমি ধরছি দৈর্ঘ্যটাকে কি ধরছি? এ ধরছি, তাহলে এ, আর প্রস্থ কি ধরছি? বি, তাহলে হচ্ছে এ আর বি গুণ করলে হচ্ছে এ বি। ঠিক আছে কিনা, দেখো বুঝছো কিনা। আরেকটা তোমরা এখানে পাইবা কর্ণের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। কিসের কর্ণের দৈর্ঘ্য? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য কোনটা? এই বিডি। বিডিটা কি দেখো, এখানে তুমি লক্ষ্য করো, এই যে আয়তক্ষেত্রে এই কোণগুলো কিন্তু সমকোণ হয়, অর্থাৎ প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো সমকোণী ত্রিভুজে দেখো অতিভুজ সমান, আমরা কি জানি? অতিভুজ সমান জানি রুট ওভার কি ভূমি স্কোয়ার আর হচ্ছে লম্ব স্কোয়ার, এভাবেই তো আমরা নেই। তাহলে এটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে কি দৈর্ঘ্য স্কোয়ার আর হচ্ছে প্রস্থ স্কোয়ার। ঠিক আছে কিনা দেখো তো, এটা তোমরা সহজে, কারণ আয়তের দুইটা অংশ আছে, দৈর্ঘ্য আর প্রস্থ, তখন তুমি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার আর হচ্ছে প্রস্থ স্কোয়ার দিলেই তোমাদের কি হয়ে যাবে? কর্ণের দৈর্ঘ্য। মনে রাখবে এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আরেকটা জিনিস হচ্ছে পরিসীমা। কি সীমা? পরিসীমা। পরিসীমা, তো আয়তক্ষেত্রের পরিসীমা কি হবো? দেখো তার 4টা বাহু যোগ করতে হইব। তো 4টা বাহু কি কি আছে? এ প্লাস বি প্লাস হচ্ছে আবার কি আছে? এ, আবার কি আছে? বি। দেখো তো এই এ আর এ যোগ করলে হচ্ছে কি 2a প্লাস হচ্ছে কি 2b, কারণ এখানে দুইটা বি আছে। এখন দেখো দুইটা থেকে যদি আমি কমন নিই, কি কমন নিতে পারি? 2, তাহলে থাকতেছে কি a প্লাস বি। তাহলে আমরা পাইছি আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তো দেখো এই যে এই কয়টা জিনিস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা গেল আয়তক্ষেত্র। এরপরে কি আছে? আয়তর পরে হচ্ছে তোমরা যদি আরেকটা জিনিস দেখো, যেটা হচ্ছে বর্গ। কি আছে? বর্গ। আমি সাইডে লিখি বর্গটা, ছোট করে লিখতেছি। দেখো বর্গ মানে কি তোমরা চিনো তো সবাই, দেখো সবাই চিনো কিনা বর্গটা? বর্গর মানে হচ্ছে এমন একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের প্রত্যেকটা যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান। দেখো এমন একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের কি, এই যে দেখো এই বিসি বাহু, সিডি বাহু, এডি বাহু, এবি বাহু, এই সব কয়টা বাহু সমান। কিন্তু আমি যদি একটা বাহু ধরি এ, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। ওকে, এখন আসে এখানে আমরা যে যে বিষয়গুলো বের করছি, কি বের করছি? ক্ষেত্রফল বের করছিলাম। তো বর্গেরও কি বের হবে? প্রথমটা হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল, বর্গও কিন্তু এক ধরনের কি ওয়ান কাইন্ড অফ আয়ত,
শুধু পার্থক্য হচ্ছে সবটি বাহু সমান আর এখানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা নেই তাহলে কি হবে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তারপরে এটা গুণ করলে কি হবে, দুইটাই গুণ করলে হচ্ছে এ স্কয়ার। বুঝছো কিনা দেখো, তাহলে বাহুর দৈর্ঘ্য স্কয়ার হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তারপরে কি আছে, তারপর হচ্ছে আমরা কর্ণের দৈর্ঘ্য, যদি কিসের কর্ণের দৈর্ঘ্য, এখনটা হইব বর্গের কর্ণের দৈর্ঘ্য। আগে ছিল আয়তের কর্ণের দৈর্ঘ্য, এখন কি, এখন হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। তো বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হইব, √2a। এটা কেমনে হয়েছে, যদি তুমি এটার সাথে কম্পেয়ার করো তাহলে এখন দেখো আমার তো এখানে ছিল a আর b ছিল, আর ওইখানে তো সবটি সমান, তাহলে এখানেও a স্কয়ার a স্কয়ার, যদি আমি দুইটা a স্কয়ারে যোগ করি তাহলে 2a স্কয়ার, তারপরে কি √a স্কয়ারে কাটা আর 2 এর উপর √ওভার থাকতেছে। দেখো বুঝছো কিনা এটা, যদি এটা বুঝো তারপরে কি, তার হচ্ছে পরিসীমা, কি সীমা, পরিসীমা। দেখো পরিসীমা কি হইব, পরিসীমা এখানে তো সবটি বাহু এ, তাহলে এখানে কয়টা এ, দেখো তো চারটা, তাহলে হবে 4, এখানে সবটি যোগ করলে হবে 4a। এটা হচ্ছে বর্গের ক্ষেত্রে এই তত্ত্বগুলো তোমাদের কি করতে হইব, জানতেই হইব। এগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা কিন্তু পারবে না। এটা হচ্ছে বর্গ। ঠিক আছে, বর্গের পরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কি, সামান্তরিক। কি আছে, সামান্তরিক। তো সামান্তরিকটা আমরা দেখি যে সামান্তরিকটার মাঝে কি আছে, তোমরা একটু লক্ষ্য করো যে সামান্তরিকের চিত্রটা হচ্ছে এই যে এরকম। আমি একটু ছোট করে নিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো এই যে চিত্রটা, হ্যাঁ, পি কিউ আর এস একটা সামান্তরিক। ঠিক আছে, এবং দেখো এখানে কিন্তু কর্ণের দৈর্ঘ্যগুলো কি না সমান না, একটু বড় ছোট আছে, কিন্তু সামান্তরিকের কিন্তু দেখো এই বাহু আর এই বাহু বিপরীত বাহুগুলো সমান। সামান্তরিকের প্রথম হচ্ছে ক্ষেত্রফল, প্রথম হচ্ছে কি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল তোমরা ক্ষেত্রফল বের করবো। সামান্তরিকের যে ব্যাপারটা, সামান্তরিকের যে ক্লো গুলো দুইটা ভাবে থাকতে পারে, যেমন এখানে ত্রিভুজ পাঁচটা ভাবে দেখাইছিলাম তোমাদেরকে, সামান্তরিকটা দুইটা ভাবে থাকতে পারে। কেমন, দেখো তার এই যে এই বাহুটা, এটাকে তারা ধরছে এখানে বি, আর এটাকে ধরছে এ, আর এটা বি। এটা তেমন একটা প্রয়োজন পড়ে না। দেখো এখান থেকে এই পর্যন্ত যে অংশটা আছে এটাকে ধরো আমি এখানে আরেকটা নাম দিলাম পিএম, এবং এই অংশটাকে ধরছে এই পিএম সমান ধরছে তার এস, মানে হচ্ছে উচ্চতা। উচ্চতা দেওয়া আছে আর হচ্ছে কি দেওয়া আছে, তার এই যে ভূমির দৈর্ঘ্য, মানে নিচেরটাকে তারা ভূমি চিন্তা করছে, ভূমি আর হচ্ছে উচ্চতা আছে, তখন তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি আর হচ্ছে উচ্চতার গুণফল বিএস। কথা ক্লিয়ার কিনা। আরেকটা ক্লো তাদের থাকতে পারে এরকম আছে, ঠিক আছে, চিত্র আছে, কিন্তু কি আছে দেখো একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই কর্ণটাকে আমি ধরলাম ডি, আরেকটা কি দেওয়া আছে, অপর যে কৌণিক বিন্দু আছে এই কৌণিক বিন্দু থেকে ঠিক এই পর্যন্ত যে দূরত্ব এইটাকে বলে, আমি যদি পিও ধরি তো এইটাকে তারা এখানে ধরছে, এটাকেও ধরো এইচ ধরছে এই কৌণিক বিন্দু, তখন এটারও ক্ষেত্রফল কি হইব, ক্ষেত্রফল। কি কি দেওয়া আছে ভালো করে বুঝো, কি কি দেওয়া আছে ভালো করে তোমরা একটু বুঝো, তারপরে তোমরা পায়ে যাইবা যে কিভাবে দেওয়া আছে। তো এখন দেওয়া আছে কি, একটা কর্ণ দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে, অপর যে কৌণিক বিন্দু আছে বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং এইটাকে আমরা এইচ ধরছি, আর এটা হচ্ছে ডি আর এইচ। দেখো এটার ক্ষেত্রফল হচ্ছে এই যে এই ডি আর হচ্ছে এই এইচ, গুণ করলে তার কি হয়ে যাব, ক্ষেত্রফল চলে আসবে। ঠিক আছে, কিন্তু এটাকে আরো ভিন্নভাবে দেওয়া থাকে, এটার মধ্যে দেওয়া থাকে যে অপর কর্ণের দৈর্ঘ্য বের করে, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, অপর কর্ণের দৈর্ঘ্য, কিছু ক্লো দেওয়া থাকে, বেশিরভাগ প্রশ্ন হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য বের করো। তো সেটা আমি তোমাদেরকে যখন ওই অঙ্কটা করাবো বা প্রশ্নটার এরকম টাইপের প্রশ্ন যখন সমাধান করবো সেখানে তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করে দেখাবো। ঠিক আছে, তো চলে গেল আমাদের সামান্তরিক। আর কি আছে, তো আমাদের এরপর হচ্ছে রম্বস, আমাদের হচ্ছে রম্বস। তো আমি রম্বসের একটা চিত্র আঁকি। রম্বসটা কিন্তু ট্রাপিজিয়ামের, সরি, রম্বসটা কিন্তু তোমাদের হচ্ছে বর্গের মতোই, আহ, কেমন, সবটি বাহু সমান, তার সবটি বাহুই সমান। ঠিক আছে, সবটি বাহু সমান, যেমন আমি যদি প্রত্যেকটা বাহুকে, একটা বাহুকে যদি এ ধরি তাহলে প্রত্যেকটা বাহুই কি হইব, এ। ঠিক আছে, এটা হচ্ছে রম্বস, এবং তার কর্ণদ্বয় কি হইব না, সমান হইব না। আমি যদি একটা কর্ণ ডি1 তা আরেকটা কর্ণ কি হইব, এটা হচ্ছে ডি2। ঠিক আছে, তো এখানে এসে রম্বসে তোমরা কি পাইবা, ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমানটা কি, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ডি1 আর হচ্ছে ডি2। রম্বসের ক্ষেত্রফল একটাই সূত্র, সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, গেল তোমাদের রম্বস। এরপরে যে চিত্রটা আছে
সেটা হচ্ছে কি ট্রাপিজিয়াম। কি থাকবে তোমাদের? ট্রাপিজিয়াম। তো আমি এখানে তোমাদেরকে ট্রাপিজিয়ামটা ছোট্ট করে দেখাচ্ছি। ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু হচ্ছে কি সমান্তরাল। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেটাই হচ্ছে কি ট্রাপিজিয়াম। এ বি সি ডি। দেখো এখানে হচ্ছে এক জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল। দেখো এ ডি আর হচ্ছে বিসি হচ্ছে সমান্তরাল, এবং দেখো তার সমান্তরাল যে বাহু আছে, এই বাহু আছে, এই বাহু আছে, ঠিক আছে। আর হচ্ছে তার উচ্চতা দেওয়া আছে, এখান থেকে লক্ষ্য করো এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে এ আর হচ্ছে ই, ধরো একটা উচ্চতা, উচ্চতা হচ্ছে এস, এতটুক দেওয়া আছে। এবং এখানে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি একটু লক্ষ্য করো তোমরা। এখানে হচ্ছে ট্রাপিজিয়াম, এটার সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার সমষ্টি আর ইন্টু হচ্ছে উচ্চতা। তো তোমরা লিখতে পারো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে এস। দেখো কথা ক্লিয়ার কিনা? তো আমাদের এই অংশটাও কিন্তু শেষ। অর্থাৎ কি আমরা হচ্ছে ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজ, এই দুটো অংশ শেষ। কথা ক্লিয়ার কিনা বলো, তোমরা বুঝছো কিনা এটা? ঠিক আছে, তো আমরা পরেরটাতে যাব, বৃত্ত। তো বৃত্তটা কি? বৃত্ততে অনেক বেশি একটা ভেরিয়েশন নাই, ঠিক আছে। তো বৃত্তটাতে হচ্ছে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, সেটা কি সেটা একটু তোমরা যদি দেখো, তো বৃত্তটাতে আছে তোমাদের বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিসীমা বা পরিধি, ঠিক আছে, বৃত্তের ব্যাস, তারপরে আছে বৃত্তকলা, আর হচ্ছে এইটাই বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল। তো তোমরা দেখো এখান থেকে আমরা একটা বৃত্ত চিত্র প্রথমে এঁকে নেই। দেখো প্রথমে হচ্ছে বৃত্তের কেন্দ্র থাকবো, যেটাকে আমি ও ধরলাম, আর ও থেকে বৃত্তস্থ যে অংশটা আছে, আমি যে এই পর্যন্ত একটা অংশ নেই ও এ, তো এই যে ও থেকে এ পর্যন্ত যে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি আর, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ যদি থাকে, তাহলে দেখো বৃত্তের পরিসীমা বা পরিধি, যেটাকে বলে বৃত্তের পরিসীমা বা পরিধি, ঠিক আছে। তো পরিসীমা বা পরিধি যে সূত্রটা, সে সূত্রটা হচ্ছে কি 2 পাই আর, ঠিক আছে। আর আর হচ্ছে কি যদি ব্যাসার্ধ, ব্যাসার ব্যাসার্ধ হচ্ছে কি আর, আর হচ্ছে ব্যাস, কি আছে ব্যাস, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সেটা হচ্ছে 2r। আর ব্যাসের সাথে যদি পাই গুণ করে, তাহলে সেটা হবে পরিসীমা বা পরিধি। আরেকটা কি বৃত্তের ক্ষেত্রফল, কি আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল একদম পাই আর স্কোয়ার, মুখস্থ করে ফেলো, ঠিক আছে। এখন আসো আমরা বুঝি যে বৃত্তাংশ, বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, বৃত্তচাপ, এই যে অংশটা আছে, আমি যদি এখান থেকে আমি যদি এইখানে আরো একটা অংশ নেই বি, ঠিক আছে। তো দেখো একটু লক্ষ্য করো, তো ওবিও কিন্তু আর, ওবি অংশ যেটা আছে এটার দৈর্ঘ্যটা হচ্ছে আর, দুইটাই কিন্তু ব্যাসার্ধ। কিন্তু এখান থেকে যে এ বি যে অংশটা আছে, এটা হচ্ছে কি পরিধি বরাবর একটা চাপ। তো এটা হচ্ছে বৃত্তের চাপ। এই চাপের ভিতরে যে অংশটা আছে, এখানে যে কোণটা আছে, লক্ষ্য করে এই যে কোণ, এটা হচ্ছে যদি টিটা, এটার নাম হচ্ছে, এখানে আমি ধরলাম এটাকে হচ্ছে টিটা। এই টিটা কোণ, এই কোণের যে অংশটা আছে, এই টোটাল অংশটাকে বলে একটা বৃত্তকলা বা বৃত্তাংশ। কথা বুঝছো কিনা? বৃত্তের একটা অংশ, ঠিক আছে। তো এখানে এই এসটা হচ্ছে চাপ। তো এই চাপটা, বৃত্তের যে চাপের যে সূত্রটা, সেটা হচ্ছে এস ইকুয়াল হচ্ছে আর, আর হচ্ছে থিটা, এই দুইটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বৃত্তের চাপের যে দৈর্ঘ্য, হ্যাঁ, বৃত্তচাপের যে দৈর্ঘ্য বা বৃত্তাংশের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এস। আর তো ব্যাসার্ধ, আর টিটা হচ্ছে কোণ, এই যে চাপের যে কোণটা অঙ্কন করছে বা তৈরি করছে সেই কোণটা, ঠিক আছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই বৃত্তাংশের ক্ষেত্রফল কি, বৃত্তাংশের বা বৃত্তকলার ক্ষেত্রফল। তোমরা বুঝো যে বৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে। তো বৃত্তকলার ক্ষেত্রফল আমরা তো পড়ছি, এখানে কি পড়ছি দেখো, পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সাথে আমরা যদি থিটা বাই 360 ডিগ্রি গুণ করে দেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের বের হয়ে যাবে
আমাদের কি বের হয়ে যাবে? এই বৃত্তকলার ক্ষেত্রফল বের হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? আর স্কোয়ার। ওকে, এই যে তত্ত্বগুলো আছে এটা হচ্ছে আমাদের এই বৃত্ত সম্পর্কিত তত্ত্ব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো বা তোমরা পারবো। ঠিক আছে, এখন আসো ঘনবস্তুটা কি। ঘনবস্তু, দেখো এতক্ষণ কিন্তু আমরা ঘনবস্তু পড়ছি না, আমরা এতক্ষণ শুধু দৈর্ঘ্য প্রস্থ ব্যাপারটা। বৃত্তের মাঝেও কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ব্যাপার আছে। হ্যাঁ, এই যে ক্ষেত্রফল, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ মিলেই কিন্তু ক্ষেত্রফল হয়েছে। কথা বুঝছো কিনা? কিন্তু ঘনবস্তুটা দেখো শুধু এটা না, মানে সেখানে দৈর্ঘ্য প্রস্থ এবং কি আছে, উচ্চতাও আছে। ঘনবস্তু মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এরকম তিনটা অংশ যদি থাকে সেটা হচ্ছে কি একটা কি, এটা হচ্ছে একটা ঘনবস্তু। ক্লিয়ার কিনা? ঘনবস্তু তুমি যেমন তোমরা যদি ইট দেখো, হ্যাঁ, ইট হচ্ছে একটা ঘনবস্তু। যেমন তোমরা ফুটবল দেখো, ফুটবল কিন্তু ঘনবস্তু। ঠিক আছে, তোমরা যদি ভেলন দেখো, ভেলন হচ্ছে ঘনবস্তু। তো মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। সহজ কথা হচ্ছে যে বস্তুগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তারা প্রত্যেকই হচ্ছে ঘনবস্তু। ঠিক আছে, যেমন তোমরা বই দেখো, বইটা কিন্তু ঘনবস্তু, কারণ তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি দেখাবো যে ঘনবস্তুটা সম্পর্কিত এখানে কি কি আছে। তোমাদের এই বইয়ে ঘনবস্তু সম্পর্কিত যে তত্ত্বগুলো আছে সেখানে হচ্ছে আয়তাকার ঘনবস্তু আছে, ঘনক আছে, আর হচ্ছে ভেলন আছে। ভেলন, ঠিক আছে, ভেলন মানে সিলিন্ডার আকৃতি, পাইপের মতো পাইপ। এটা নিয়ে অনেক প্রশ্ন আছে তোমাদের বইয়ে, অনেক প্রশ্ন, অসংখ্য প্রশ্ন আছে। আর হচ্ছে গণক নিয়ে অসংখ্য প্রশ্ন আছে। তো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে তোমরা আমার ভিডিও দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেব। ঠিক আছে, তো হচ্ছে আমরা প্রথমে আসি আয়তাকার ঘনবস্তু। আমি এখানে একটা চিত্র আঁকতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো চিত্রটা। দেখো এখানে যে চিত্রটা আছে এটা একটা আয়তাকার ঘনবস্তু চিত্র আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, মানে আমি একটা বই আকৃতির মতো করে করার চেষ্টা করছি। তোরা একটা মনে করো তোমার বই, তুমি তোমার টেবিলে বড় এরকম গাইড বই দেখো না, একটা গাইড বই তোমরা হাতে নিতে পারো, নিয়ে দেখতে পারো। এই যে দেখো এই লাল অংশটা আর এই লাল অংশটা, এটা কিন্তু ঠিক তার অপোজিট, মানে দুইটা পৃষ্ঠ, মানে পৃষ্ঠতল। ঠিক আছে, দুইটা পৃষ্ঠতল। তো এই পৃষ্ঠতল গুলো হচ্ছে সমান। আয়তকারের বৈশিষ্ট্য তুমি যদি বই দেখো, বই ঠিক হচ্ছে কি এই পৃষ্ঠ আর ওই পৃষ্ঠ, দুইটা পৃষ্ঠ কিন্তু সমান, মানে উপরে এবং ঠিক নিচে। হ্যাঁ, দুইটা তল কিন্তু হচ্ছে সমান। আবার যদি তুমি পার্শ্ব দুইটা তল দেখো, পার্শ্ব তল গুলোও সমান। আবার তুমি যদি দৈর্ঘ্য বরাবর দেখো, তারও দেখবো পার্শ্ব তল গুলা সমান। তোমরা যদি আমি আরেকটু ভিন্ন কালার যদি তোমাদের এখানে অ্যাড করে দিই, তো তোমরা লক্ষ্য করো, দেখো তোমরা এই যে এই অংশটা, আর হচ্ছে দেখো লক্ষ্য করো এই যে এই যে অংশটা, আর হচ্ছে এই পাশ থেকে যদি তুমি চলে যাও তাহলে হচ্ছে দেখো লক্ষ্য করো, আমি একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি। দেখো এই অংশটা, এই অংশগুলো দেখো এইটা আর এটাও কিন্তু সমান। ঠিক আছে, এবং এইটা আর এটাও সমান। আবার দেখো বড় অংশটা, হ্যাঁ, বড় যে অংশটা আছে, বড় অংশটাও কিন্তু দেখো ঠিক অপোজিটে আছে। কিন্তু আমি প্রথমে দেখো নাম করেছি এ বি সি ডি। ঠিক আছে, যদি আমার নামটা এভাবে হইব না, এটা হইব এরকম, এখানে এ বি আর হচ্ছে সি, আর এখানে হচ্ছে ডি হবে। এটার ক্ষেত্রে হবে এখানে, এখানে হচ্ছে এই এ পূরক বি পূরক, আর এখানে হইব সি পূরক, আর এখানে হচ্ছে ডি পূরক। ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে, আয়তাকার ঘনবস্তু তো বললাম আমি যে বিপরীত পৃষ্ঠগুলো সমান। ঠিক আছে, তার দৈর্ঘ্য প্রস্থ আছে। এখন তার আমরা কি কি জানবো, এগুলো থেকে আমরা জানবো ক্ষেত্রফল। কি জানবো? ক্ষেত্রফল। মাত্র তিনটা জিনিস, অনেক বেশি না। ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে, আমরা যদি ধরি যে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, আর আরেকটা যদি ধরি সি। ঠিক আছে, তো আমি এ, আরেকটা যদি কি ধরি, আরেকটা যদি আমরা বি ধরি, আরেকটা কি ধরি, উচ্চতা। উচ্চতা হচ্ছে যে এখান থেকে এ পর্যন্ত, এটা যদি সি ধরি তাহলে এ বি সি। তো হচ্ছে তার ক্ষেত্রফল হইব, তাতে এখানে 6টা পৃষ্ঠ, 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল। তো প্রত্যেকটাই তো এক একটা আয়ত্ত, তাই কিনা? প্রত্যেকটা যদি এক একটা আয়ত্ত হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটা 2 ইন্টু, একবার হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আবার হচ্ছে কি প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, আবার হচ্ছে কি, আবার হচ্ছে আহ উচ্চতা ইন্টু হচ্ছে দৈর্ঘ্য। এই, ঠিক আছে,
তো এই যে দেখো, কারণ আমি 2 কেন আনছি, কারণ প্রত্যেকটা ডবল, মানে প্রত্যেকটাই সমান দুইটা আছে, এই জন্য প্রত্যেকটা থেকে আমি 2 কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি তার কর্ণের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। আমরা পড়ছিলাম না আয়ত্ত, মনে আছে কিনা তোমাদের? আয়ত্ত, আয়ত্তর কর্ণের দৈর্ঘ্য কি ছিল? রুট ওভার কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই না? সেখানে যদি আরো বাহু থাকতো তাহলে আরো আসতো। তো এখানে মানে আরেকটা অংশ কি হয়েছে, যুক্ত হয়েছে, কি উচ্চতা স্কয়ার। তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার আর হচ্ছে কি উচ্চতা স্কয়ার। আরেকটা কি পাইছিলাম আমরা? আরেকটা জিনিস কি বের করছিলাম, এটা হচ্ছে আরেকটা হচ্ছে এখানে আয়তন আসবে। দেখো আয়তন, ঘনবস্তুর কিন্তু সবসময় আয়তন হয়। ঘনবস্তুর কি হয়? আয়তন হয়। ঘনবস্তু একটা বাক্স আকৃতির মতো, তার একটা আয়তন থাকে। ঠিক আছে, তো ঘনবস্তুর আয়তন থাকে, মনে রাখবো। হ্যাঁ, অন্যগুলার হচ্ছে কি আয়তন তেমন একটা বের করার প্রয়োজন নেই বা থাকেও না। ঠিক আছে, তো হচ্ছে আয়তনটা কি? আয়তনটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু আর হচ্ছে কি উচ্চতা। তাহলে এ বি সি। দেখো বুঝছো কিনা? ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমরা এর পরেরটাতে যাবো। পরেরটা হচ্ছে কি গণক। কি গণক? দেখো তোমরা ভালো করে বুঝো যে পরের বিষয়টা কি গণক। গণক মানে হচ্ছে এমন একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সময় সবই সমান। এটা হচ্ছে একটা বর্গের মতো। যেমন তোমরা যদি এটার উদাহরণ দেখো, তোমরা কিউবিক দেখো না, এই যে মিলাই, হ্যাঁ তোমরা দেখবো যে কিউবিকের যে মিলান্তি আছে, হ্যাঁ একই কালার গুলো এক পাশে মিলে, এটা দেখবো যে একটা কি ঘন আকৃতির। ঠিক আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটি কি সমান থাকে, এটাকে কি বলে? ঘনক বলে। ঠিক আছে, তো আমরা যদি গণকের ক্ষেত্রফলটা আসি, কিসে আসি? ক্ষেত্রফল আসে। তোমরা একটু বুঝো, ক্ষেত্রফল যেহেতু তার সব সমান, তার মানে কি একটা গণকের মাঝে 6টা কি আছে? বর্গ আছে। কয়টা বর্গ আছে? 6টা বর্গ আছে। এখানে ছিল কি ঠিক আয়ত ছিল, আর এখানে কি আছে? বর্গ আছে। ঘনক তো সবটি সমান, তার মানে 6টা কি আছে? বর্গ আছে। তাহলে 6টা বর্গের ক্ষেত্রফল হইব 6 স্কয়ার, মানে 6 স্কয়ার। একটা বর্গের ক্ষেত্রফল তো স্কয়ার। তাহলে আমি যদি বাহুর দৈর্ঘ্য এখানে যদি একটা কি ধরি, দৈর্ঘ্য যদি এ ধরি, প্রস্থ যদি এ ধরি, তো দৈর্ঘ্য এ ধরলে প্রস্থ তো এ হবে অটোমেটিকলি, উচ্চতাও তো এ হইব, কারণ যেহেতু সব কয়টা সমান। হচ্ছে 6 স্কয়ার হচ্ছে ঘনকের ক্ষেত্রফল। ওকে, তারপরে কি আছে? কর্ণের দৈর্ঘ্য। আমরা আগে কি বের করছিলাম, মনে আছে কিনা? কর্ণের দৈর্ঘ্য সেখানে বের করছিলাম, বর্গের ক্ষেত্রে বের করছিলাম √/2, কিন্তু এখানে √/2 না হয়ে 3 হইব, কারণ হচ্ছে এখানে 3টা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তার সাথে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। আর কি? আর হচ্ছে আয়তন। তোমরা একটু বুঝো, আয়তন। দেখো আয়তনের ক্ষেত্রে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সবটি তো তার এ। দেখো এ ইন্টু এ, তো 3টা এ গুণ করলে কি হইতেছে? এ কিউব। কথা বুঝছো কিনা? এইটা হচ্ছে গণক। এরপরে কি থাকতেছে? এরপরে এটা হচ্ছে বেলন। কি আছে? বেলন। তো দেখো তোমরা বেলনের যে ব্যাপারটা আছে, বেলন ব্যাপারটা কেমন? বেলন মানে হচ্ছে কি, যেমন ঠিক পাইপের মতো একটা, ঠিক আমি যেভাবে নিছি এইভাবেই দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, তো এইখান থেকে এই পর্যন্ত তোমরা একটা দৈর্ঘ্য আছে, এটাকে তোমাদের বই এইচ ধরছে। আর দেখো এই যে এই অংশটা একটা বৃত্ত, এই অংশটা একটা বৃত্ত। তো একটা বেলনে ভূমি আছে, ভূমিটা হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্ত হলে তোমাদের এখানে কি লাগবে? আর লাগবে। ঠিক আছে কিনা? কারণ ব্যাসার্ধ ছাড়া তুমি তো এখানে কিছু করতে পারবো না। তাহলে এইচ আছে, আর আছে। এখন এখানে দেখো তার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ বেলনের ক্ষেত্রফল। যখন তুমি বেলনের ক্ষেত্রফল আনবা, তখন কি কি আসবে দেখো? ক্ষেত্রফলের ক্ষেত্রে তার আসবে, হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল। তো দুইটা ভূমি আছে, তাহলে 2πr², কারণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে 2πr²। আর সাথে হচ্ছে এই অংশটা, অর্থাৎ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আসবে। কি পৃষ্ঠের ক্ষেত্রফল? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি? ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে এরকম হবে সূত্রটা, 2πr², 2πr² প্লাস হচ্ছে আরেকটা কি, 2πr ইন্টু হচ্ছে এস। বুঝতে ভালো করে। এখন এইটা এইভাবে লিখতে পারো, অথবা যদি তুমি 2πr কমন নিও তাহলে থাকবে কি, আর প্লাস এস, আর প্লাস এস। এইটাও হচ্ছে কি কিসের? বেলনের ক্ষেত্রফল। আর কি আছে এখানে? তার ভূমি আছে, ভূমি মানে বৃত্ত। এটি তুমি পারবা, যে কেউ পারবা। বেলনের ক্ষেত্রফল গেল, তারপর হচ্ছে বেলনের আয়তন পাইবা। কি পাইবা? আয়তন।
তোমরা অনেকে আয়তন পাইবা। তা আয়তনটা কি? আয়তন হচ্ছে মানে এখানে দেখো আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ তো হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর তার সাথে কি এইচটা যোগ করে এইচ, এইচ হচ্ছে উচ্চতা, ঠিক আছে কিনা? এটা হচ্ছে কি বেলনের আয়তন, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। কথা বুঝছো কিনা? পাই আর মানে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কথা ক্লিয়ার কিনা? আর এইচ হচ্ছে উচ্চতা। ওকে, এই বিষয়গুলাই হচ্ছে এখানে মূলত এই অংশটার বেসিক অংশ। হ্যাঁ, এগুলো যদি তোমরা ভালো করে বুঝো সূত্রগুলা এবং মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো অঙ্কই সহজে পারবো। হ্যাঁ, এর মাঝে আরেকটা অংশ তোমাদের রয়ে গেছে, যদি আমরা এটা পরবর্তীতে আলোচনা করবো, সেটা হচ্ছে কি বহুভুজ মানে সুষম বহুভুজ। বহুভুজের মাঝে হচ্ছে পঞ্চভুজ, হ্যাঁ ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এই টাইপের আর কয়েকটা আছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি আর এইগুলো নিয়ে কথা বলতেছি না, ঠিক আছে? আশা করি তোমরা আমার এই পরিমিতি অংশের যে বেসিক যে আলোচনাটা আছে তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।